Hello everyone, welcome to my channel. I am Sandeep Datta. I am going to discuss a poem in this video. The name of the poem is Still a Rise, which was written by Maya Angelou in 1978. She wrote this poem to voice her protest against racism. Now, the question is, what is racism? রেসিজম কথার বাংলা শব্দ হলো বর্ণবাদ। আমেরিকান সোসাইটিতে বর্ণবাদ ব্যাপক পরিমাণে কিন্তু দেখা যায়, ঠিক যেমনটা আমাদের দেশে জাতিভেদ প্রথা। তার কারণ আমেরিকাতে দু ধরনের মানুষের বসবাস। একটা হচ্ছে সাদা চামড়ার মানুষ, যাদেরকে আমরা হোয়াইট পিপল বলি, আর কালো চামড়ার মানুষ, যাদেরকে আমরা ব্ল্যাক পিপল বলি। এই কালো চামড়ার মানুষ আমেরিকাতে বসবাস শুরু হলো 1600 খ্রিস্টাব্দের পর থেকে। কারণ সেই সময় ইউরোপিয়ান স্লেভ ট্রেডার্স কোম্পানি তারা আফ্রিকা থেকে কালো চামড়ার মানুষদের বা আফ্রিকানদের নিয়ে আসতো এবং আমেরিকাতে তাদের বিক্রি করত। সেই সময় আফ্রিকানদের আমেরিকায় বিক্রি করা হতো কিন্তু অ্যাজ এ স্লেভ হিসাবে বা চাকর হিসাবে। আফ্রিকানদের আমেরিকাতে বিভিন্ন কলকারখানায় কিন্তু জোর করে এক প্রকার কাজ করানো হতো এবং তাদের যে প্রয়োজনীয় বা সঠিক পারিশ্রমিক সেটা কিন্তু মোটেও দেওয়া হতো না। এভাবে আমেরিকান সোসাইটি চলতে শুরু করলো, যেখানে দেখা যাচ্ছে যে এক্সপ্লয়টেশন বা শোষণ এবং দমন দুটোই কিন্তু আমরা দেখতে পাই। এবং আমেরিকার স্বাধীন রাষ্ট্র ঘোষণা হওয়ার পরেও কিন্তু এই প্রথা চলতে থাকে। অর্থাৎ আফ্রিকান পিপলদের যে বংশ, যাদেরকে আমরা আজকে ব্ল্যাক পিপল বলে আমেরিকায় দেখতে পাই, মডার্ন আমেরিকায় দেখতে পাই, তারা কিন্তু এই বর্ণবাদ প্রথার একটা শিকার হতে শুরু করলো। অর্থাৎ দেখা গেল তাদের মধ্যে একটা ইনইকুয়ালিটি তারা ফেস করছে। কোথায় না, সোশ্যাল ইনইকুয়ালিটি, সমাজের মধ্যে। অর্থাৎ সমাজে চলতে গেলে হোয়াইট পিপলদের সব কিছুতে আগে সুযোগ দিতে হবে। বাসে কোনো সাদা চামড়ার মানুষ দাঁড়িয়ে আছে আর কালো চামড়ার মানুষ বসে আছে, এটা কিন্তু মোটেও কাম্য নয়। অর্থাৎ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কালো চামড়ার মানুষকে কিন্তু সিট ছেড়ে দিতে হচ্ছে সাদা চামড়ার মানুষকে। একই রকমভাবে ইকোনমিক্যাল ইনইকুয়ালিটি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে একই কাজ বা সম কাজের জন্য তাদেরকে কম পরিমাণে অর্থ দেওয়া হতো। এটা এক ধরনের কিন্তু শোষণ বা এক্সপ্লয়টেশন। এবার আসি বা পলিটিক্যাল ইনইকুয়ালিটি। যেমন আমেরিকান সোসাইটিতে কোনো কালো চামড়ার মানুষদেরকে একসময় ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। ইভেন তারা ভোটে দাঁড়াতে পারতো না, যা পরবর্তীকালে কিন্তু তাদের ইউএস সিভিল রাইটস মুভমেন্টের কিন্তু একটা প্রভাব দেখা যায়, যা 1950s টু 1960s মানে 1950 থেকে 1960-এর দশকের মধ্যে ব্যাপক পরিমাণে কিন্তু এই সিভিল রাইটস মুভমেন্ট দেখা যায়। যার ফলে তাদের বেশ কিছু আইন ছিল যা কিন্তু তুলে নেওয়া হয়েছে। কিন্তু আইন তুলে নেওয়া হলেও বাস্তবে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে বর্ণভেদ প্রথা এখনও কিন্তু বর্তমানে আছে। যদিও আমরা জানি বারাক ওবামার কথা, যে ফার্স্ট ব্ল্যাক আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, তবুও আমেরিকান সোসাইটিতে কিন্তু ব্যাপক এখনো পর্যন্ত আমরা র্যাসিজম দেখতে পাই। এখানে মায়া অ্যাঞ্জেলো তার ইতিহাসের কথা তুলে ধরেছে এবং তার পূর্বপুরুষদের কথাও তুলে ধরেছে। তিনি প্রতিবাদ করছেন বা প্রতিবাদ জানাচ্ছেন এই কবিতার মধ্য দিয়ে। আশা করি তোমরা ব্যাকগ্রাউন্ড বুঝতে পেরেছো। এবার কবিতায় আসা যাক। প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কবিতার স্ট্রাকচার। দেখো, কবিতাতে টোটাল 9টা স্ট্যাঞ্জা আছে। প্রথম 7টা স্ট্যাঞ্জা কিন্তু কোয়াড্রেন্ট, অর্থাৎ এখানে 4টে করে লাইন আছে। 8 নম্বর স্ট্যাঞ্জায় দেখো 6টা লাইন আছে, আর 9 নম্বর স্ট্যাঞ্জায় কিন্তু 9টা লাইন আছে। প্রথমে দেখো শুরু হয়েছে ইউ দিয়ে, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। এখানে ইউ বলতে কার কথা বলা হয়েছে সেটা বুঝতে হবে। ইউ বলতে এখানে হোয়াইট পিপলদের কথা বলা হয়েছে মোস্টলি, বা অপ্রেশার, যারা তাদেরকে দমিয়ে রাখতো তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইফ। বলা হচ্ছে যে তুমি আমাকে লিখে রাখতে পারো ইতিহাসে। এখানে মি বলতে মায়া অ্যাঞ্জেলো শুধু নিজেকে বুঝিয়েছে তা নয়, কিন্তু পুরো আফ্রো আমেরিকান কমিউনিটির কথা কিন্তু এখানে বলা হয়েছে। ইতিহাস অর্থাৎ 1600 সাল খ্রিস্টাব্দ থেকে যে আমরা ইতিহাসটা দেখতে পেলাম, এখানে সেই ইতিহাসের কথা কিন্তু বলা হয়েছে। বলছে দেখো উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, লাই মানে মিথ্যা কথা। তুমি
মিথ্যা কথা লিখে রাখতে পারো আমাদের নামে। অর্থাৎ মায়া অ্যাঞ্জেলো বলছে হোয়াইট পিপল বা অপ্রেসারদের যে তোমরা ইতিহাসের পাতায় আমাদের নামে মিথ্যা মিথ্যা গল্প কিন্তু লিখে রাখতে পারো। ইউ মে ট্রোড মি ইন দ্য ভেরি ডার্ট বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। তুমি আমাকে পা মারিয়ে দিতে পারো বা পায়ে চাপা দিয়ে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারো, কিন্তু তবুও আমি ধুলোর মতো উঠবো। একটু কল্পনা করে দেখো, আমরা যদি ধুলোতে পা দিই তাহলে ধুলো দেখবে একটু না একটু উঠবেই। এখানে দুটো জিনিস বলা হচ্ছে যে আমি উঠবই, আই উইল রাইজ, প্রেশার দেওয়ার জন্য এটা একটা ইনএভিটেবল সিচুয়েশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ তুমি যতই আমাকে পা মারাও না কেন আমি কিন্তু উঠবই। অর্থাৎ তার যে ইকুয়ালিটি, তার যে ফ্রিডম, তার যে হোপ বা ড্রিমস, সেগুলো কিন্তু সে অ্যাচিভ করবেই। তোমরা কিন্তু বাধা দিতে পারবে না, অপ্রেশরদের বলছে মায়া অ্যাঞ্জেলো। এখানে বিবলিক্যাল রেফারেন্সের কথা কিন্তু আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডাস্ট উড়বে, অর্থাৎ অ্যাকর্ডিং টু বাইবেল হিউম্যানস আর বর্ন আউট অফ ডাস্ট। অর্থাৎ এখানে ডাস্টের কথা বলে কিন্তু বাইবেলের রেফারেন্সও তিনি দিয়েছেন। ডাজ মাই ফ্যাসিনেট আপসেট ইউ, হোয়াই আর ইউ বিসিট উইথ গ্লুম। বলছে যে কনফিডেন্স লেভেল, আমার যে কনফিডেন্স লেভেল যে আমি সামনের দিকে এগোবই, আমাদের অগ্রগতি বা প্রোগ্রেশন হবেই, এটা কি তোমাকে আপসেট করছে, কষ্ট দিচ্ছে? হোয়াই আর ইউ বিসিট উইথ গ্লুম, তোমার মনে এত বিষণ্ণতা কেন? এখানে ইউ বলতে কাকে বলছে? অপ্রেসারদের জিজ্ঞেস করছে। কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। কারণ আমি হেঁটে বেড়াচ্ছি ঠিক যেন আমার লিভিং রুমে আমি একটা তেলের খনি পেয়েছি। এখানে তেলের খনি পাওয়া, তাও আবার লিভিং রুমে, কীরকম মানে আসছে? লিভিং রুমে তো তেলের খনি পাওয়া যায় না, কিন্তু বলা হচ্ছে এখানে তেলের খনি মানে দেখো অর্থনৈতিক বা ইকোনমিক্যাল একটা প্রোগ্রেশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ যে দেশে তেলের খনি আছে সেই দেশে দেখবে অর্থনৈতিক কন্ডিশন কিন্তু খুবই ভালো, অর্থাৎ টাকা পয়সা প্রচুর পরিমাণে আছে। এখানে কিন্তু তার এই আর্থিক সমৃদ্ধির কথা বলা হচ্ছে। অর্থাৎ একসময় তারা স্লেভ ছিল, তাদের মধ্যে আর্থিক অগ্রগতি ছিল না বললেই চলে। এখন তাদের মধ্যে একটা আর্থিক অগ্রগতি হচ্ছে। এবং মডার্ন আমেরিকাতে যদি আমরা আজকের দিনে তাকাই তাহলে হোয়াইট পিপলদের পর কিন্তু ব্ল্যাক পিপলদের জনসংখ্যা, এবং আমেরিকান সোসাইটিতে তাদের কন্ট্রিবিউশন কিন্তু কোনো দিক থেকে কিন্তু কম নেই। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস। দেখো সান আর মুনস দুটোর কথা বলা হচ্ছে। সান আর মুনস সেলেস্টিয়াল বডি হলেও এখানে এই দুটো কিন্তু ইউনিভার্সাল ট্রুথের সাথে তুলনা করা হচ্ছে। অর্থাৎ সান আর মুনের সাথে যেমন টাইডসের একটা সম্পর্ক আছে, ঠিক তেমন আমরা কিন্তু টাইডস মানে দেখবে ঢেউ ওপরের দিকে আসছে, জোয়ার, এখানে জোয়ারের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমরাও কিন্তু এগিয়ে যাব, যে কোনো উপায়ে কিন্তু আমরা এগিয়ে যাব, তুমি কিন্তু আমাদের আটকাতে পারবে না। জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই স্টিল আই রাইজ। অর্থাৎ আশা, তাদের মনে কিন্তু আশা আছে, আশা কিন্তু জেগে যাচ্ছে, হোপস তার সেটা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং আমি কিন্তু উঠবই। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তুমি কি আমাকে ভগ্ন অবস্থা দেখতে চাচ্ছ? অর্থাৎ ভেঙে পড়েছে, মনের দিক থেকে ভেঙে পড়েছে, এখানে সেই কথা বলা হয়েছে। আমাদের পুরো কমিউনিটি, আমাদের মন ভেঙে গেছে, তুমি কি এরকম অবস্থা দেখতে চাও? বোর্ড হেড, মাথা নিচু করে, লোয়ার্ড আইস, চোখ নামিয়ে, শোল্ডার্স ফলিং ডাউন, টিয়ার ড্রপস উইকেন বাই মাই সোলফুল ক্রাইজ। এবং ঠিক যেন কাঁধ নেমে গেছে, চোখের জল 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 যেমন বয়ে আসে গাল দিয়ে, ঠিক তেমন কাঁধটা নেমে যাচ্ছে আস্তে আস্তে। অর্থাৎ কাঁধটা কি হচ্ছে? ঝুঁকে যাচ্ছে। এবং দ্য সোলফুল ক্রাই, অর্থাৎ প্রচণ্ড তার কান্নার কথা কিন্তু এখানে বলছে। সে কেঁদে কেঁদে সে কিন্তু দুর্বল হয়ে গেছে। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আমার এই উদ্ধত্ত বা উদ্ধত্ততা তোমাকে কি কষ্ট দিচ্ছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ড, এটাকে খুব কঠোরভাবে নিও না। কজ আই লাভ লাইক আই হ্যাভ গড গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড। কারণ আমি হাসছি, কেন হাসছি না, আমার বাড়ির পেছন দিকে যেন আমি সোনার খনি খুঁজে পেয়েছি। আবার দেখো একটা ইমেজারি এখানে ইউজ করা হয়েছে, সোনার খনি। অর্থাৎ গোল্ড মাইন্স বলতে বলা হয়েছে যে তার ইকোনমিক্যাল প্রোগ্রেশনের কথা, অর্থাৎ প্রচুর পরিমাণে তার আর্থিক উন্নতি কিন্তু রয়েছে। তাই বলছে আমার এরকম এমনভাবে আমি হাসছি যেন আমার প্রচুর আর্থিক উন্নতি হয়েছে, তা দেখো কি তোমার কষ্ট হচ্ছে? ইউ মে শুট মি উইথ ইউর ভয়েস, তুমি তোমার শব্দ দিয়ে আমাকে হত্যা করতে পারো। শুট মানে দেখো হত্যা করা কি হবে না, গুলি করে। তাহলে গুলি করতে গেলে কি লাগবে? বন্দুক। এখানে বন্দুকের কথা বলছে না, শব্দ। অর্থাৎ শব্দটা এমনভাবে ব্যবহার করবে যা কিন্তু বন্দুকের সমান। নেক্সট লাইনে বলছে দেখো ইউ মে কাট মি উইথ ইউর আইজ,
তুমি তোমার চোখ দিয়ে আমাকে কেটে ফেলতে পারো। চোখ দিয়ে কি কাটা যায়? না, ছুরি দিয়ে কাটা যায়। তাহলে ছুরির সাথে কিন্তু অর্থাৎ নাইফের সাথে কিন্তু আইজের তুলনা করা হয়েছে। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি তোমার ঘৃণা দিয়ে আমাকে হত্যা করতে পারো, বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু বাতাসের মতো আমি উড়বই। অর্থাৎ এখানে এয়ারকে অ্যাজ এ সিম্বল ইউজ করা হয়েছে। বলা হচ্ছে যে বাতাস যেমন আকাশে ওড়ে তেমন কিন্তু আমি উড়বই। অর্থাৎ পোয়েট বলছে আমার যে আমাকে উঠতেই হবে এবং সেটা তুমি কিন্তু কোনো রকমভাবে বাধা দিতে পারবে না। Does my sexiness upset you? Does it come as a surprise that I would dance? I have got diamonds at the meeting of my thighs. সেক্সিনেস অর্থাৎ তার সৌন্দর্যের কথা বলা হচ্ছে যে আমার এই সৌন্দর্য তোমাকে কি কষ্ট দিচ্ছে। এখানে তার বিউটির কথা বলেছে এবং তার উইমেনহুড এর কথা কিন্তু বলেছে। এছাড়াও বলছে আমি নাচছি যেন আমার উরুসন্ধির মধ্যে আমি ডায়মন্ড পেয়েছি। অর্থাৎ এখানেও তার আর্থিক উন্নতির কথা বলছেন। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি সেম আই রাইজ, বলছে ইতিহাসের লজ্জার ঘর থেকে আমি উঠবই, বেরিয়ে আসবো এবং উঠবো। অর্থাৎ ইতিহাসের লজ্জা বলতে এখানে তাদের পূর্বপুরুষদের ইতিহাসের কথা কিন্তু বলা হয়েছে, যার গল্পের কবিতার শুরুতেই কিন্তু আমি তোমাদের ব্যাখ্যা করেছি। আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন আই রাইজ, এবং সেই অতীত যেখানে ছিল খুব কষ্ট সেখান থেকে আমি বেরিয়ে আসবো এবং উঠবো। অর্থাৎ বলা হচ্ছে যে ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আফ্রিকান পিপলস ওয়ার সোল্ড অ্যাজ স্লেভ, অর্থাৎ আফ্রিকান পিপলদের কিন্তু স্লেভ হিসেবে বিক্রি করা হতো। অ্যান্ড দে ওয়ার ফোর্সড টু ওয়ার্ক, তাদেরকে কিন্তু জোর করে কাজ করানো হতো। দে ওয়ার এক্সপ্লয়েটেড অলসো, তাদেরকে শোষণ করা হতো। এইভাবে তাদের ইতিহাসে কিন্তু একটা কষ্ট ছিল, এখানে সেই পেনের কথা কিন্তু বলা হচ্ছে। আই অ্যাম আ ব্ল্যাক ওশিয়ান লিপিং অ্যান্ড ওয়াইড, আমি কালো সমুদ্রের মতো। অর্থাৎ এখানে ব্ল্যাক ওশিয়ান বলতে দ্য পোয়েট ইন্ডিকেটস দ্য এন্টায়ার ব্ল্যাক কমিউনিটি, অর্থাৎ আফ্রিকান কমিউনিটির সমস্ত মানুষদের কথা কিন্তু এখানে তুলে ধরেছেন এই ওশিয়ান শব্দটা দিয়ে। লিপিং অ্যান্ড ওয়াইড, লিপ মানে হচ্ছে লাফানো, এখানে সমুদ্রে ঢেউ হলে যেমন লাফায় সেরকম কথা বলা হচ্ছে, অর্থাৎ উচ্ছ্বলিত অবস্থা বলা হচ্ছে। এবং ওয়াইড মানে বিস্তৃত, সমুদ্রের মতো বিস্তৃত। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, অর্থাৎ সে হয়ে উঠবে। আই বিয়ার ইন দ্য টাইড, ঠিক যেমন ঢেউয়ের মতো। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ, বলছে সেই ভয়ঙ্কর রাতগুলো পেরিয়ে আসে আমি সেখান থেকে কিন্তু উঠব। ভয়ঙ্কর রাত বলতে বলা হচ্ছে তার ইতিহাসের কথা, যেখানে কিন্তু তাদের মানুষের উপর নির্মম অত্যাচার করা হতো। ইনটু আ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার আই রাইজ, এবং সেই রাত্রি কেটে কিন্তু যখন সকাল হবে সেখানে কিন্তু কবি ডে ব্রেক বলেছে এবং সেটা স্বচ্ছ পরিষ্কার। অর্থাৎ ইকুয়ালিটির কথা আসছে এখানে, তার হোপস অ্যাসপিরেশন ড্রিমস সেগুলো ফুলফিলের কথা কিন্তু আসছে। অর্থাৎ নতুন যে সকাল হবে সেখানে সব কিছু ইকুয়াল থাকবে, তাদের স্বপ্ন পূরণ হবে। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গ্রেভড, এবং সেই গিফটের কথা বলছে যা তার পূর্বপুরুষ তাকে দিয়েছে। অর্থাৎ কিসের গিফট? এখানে গিফট বলতে গিফটস অফ হোপ অ্যান্ড অ্যাসপিরেশনের কথা বা ড্রিমসের কথা বলছে। আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড হোপ অফ দ্য স্লেভ, এবং তিনি নিজেকে তার স্বপ্ন এবং তার আশা কিসে দেখো? স্লেভ অর্থাৎ কৃতদাসদের স্বপ্ন এবং আশা বলছে। অর্থাৎ তাদের পূর্বপুরুষদের কিন্তু অ্যাজ এ স্লেভ ট্রিট করা হতো, তাই তিনি তার পূর্বপুরুষদের কথা কিন্তু এখানে বলছেন এবং বলছেন তাদের সমস্ত স্বপ্ন এবং আশা পূরণ করার দায়িত্ব কিন্তু আমার। আই রাইজ আই রাইজ আই রাইজ, আমি উঠবো উঠবো উঠবো। অর্থাৎ কবি লাস্ট স্ট্যান্ডাতে 5বার কিন্তু আই রাইজ ব্যবহার করেছে। বারবার এইভাবে আই রাইজ শব্দ ব্যবহার করার মধ্যে কিন্তু কবি জোর দিতে চাইছে বা বোঝাতে চাইছে যে তাদের এই অগ্রগতি কেউ কিন্তু আটকাতে পারবে না। কবিতাটি এখানে শেষ হলেও বেশ কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে দেখো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কবিতাটি কেন লিখেছেন, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দিস পোয়েম, কবিতার মধ্যে দিয়ে কবি কি বার্তা দিতে চেয়েছেন। কিসের বার্তা দিতে চেয়েছেন বলতো? ইকুয়ালিটি, অর্থাৎ এখানে কিন্তু সোশ্যালি ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটির কথা এখানে কিন্তু কবি বলেছেন। এছাড়াও যে স্ট্রাকচার আছে, অর্থাৎ কবিতাটির যদি আমরা দেখি তাহলে 9টি স্ট্যান্জায় বিভক্ত এবং প্রথম 7টি স্ট্যান্জা
একই রকমভাবে, অর্থাৎ 4টে করে লাইন থাকলেও 8 নাম্বার এবং 9 নম্বরে কিন্তু তার ডিফারেন্ট করা হয়েছে। তোমাদের জানতে হবে যে এরকম কেন লিখেছে। এটার মধ্য দিয়ে কবি কিন্তু বেশ কিছু জিনিস বার্তা দিতে চেয়েছে। প্রথম 7টি স্ট্যান্জার মধ্য দিয়ে কবি তার প্রতিবাদ জানিয়ে গেছে কাদের বিরুদ্ধে, অপ্রেসার্স বা হোয়াইট পিপলদের এগেনস্টে। এবার 8 নাম্বার আর 9 নাম্বার এই দুটো স্ট্যান্জাতে কবি কিন্তু প্রথমে 8 নাম্বার স্ট্যান্জায় তার ইতিহাস থেকে বেরিয়ে আসার কথা ভাবছে, অর্থাৎ নতুন যুগের সূচনার কথা মনে করছেন, এবং লাস্ট স্ট্যান্জাতে কিন্তু তার অ্যাসপিরেশনস বা হোপস এবং ড্রিমসের কথা ফুলফিলের কথা বলছে। অর্থাৎ কবি এখানে কিন্তু আর প্রতিবাদ করছে না, এখানে কিন্তু তার স্বপ্নের কথা বলছে। অর্থাৎ তিনি নতুন আমেরিকান সোসাইটির কিন্তু স্বপ্ন দেখছে, যেখানে হোয়াইট পিপল অ্যান্ড ব্ল্যাক পিপল বোথ আর ইকুয়ালি ট্রিটেড